সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই নিজ গৃহে নিরাপদেই আছো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকে তোমাদের সাথে স্পেশালি দশম শ্রেণীর স্টুডেন্ট যারা আছে তাদের সাথে আমি যে ক্লাসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো তোমরা সবাই জানো, আর হোপফুলি যারা নবম শ্রেণীতে আছো তারা যদি আজকে আমার এই লেকচারটা ফলো করো, আশা করি ট্যাগ কোশ্চেনে তোমাদের যাবতীয় ঝামেলা মিটে যাবে এবং তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তো আমরা জানি ট্যাগ কোশ্চেন কি। ট্যাগ কোশ্চেন হচ্ছে একটা ছোট কোশ্চেন যেটাকে বক্তার মূল বক্তব্য যেটা থাকে স্টেটমেন্ট, সেটার উপর অনেক বেশি জোর দেওয়ার জন্য সংক্ষিপ্ত যে কোশ্চেনটা করি সেটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। আর ট্যাগ কোশ্চেনের যেই মূলনীতি সেটা হলো, ট্যাগ কোশ্চেনে যেই বাক্যটি দেওয়া থাকবে সেই বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে না বোধক, আর যদি বাক্যটি না বোধক হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেন যেটি করবো সেটি হবে হ্যাঁ বোধক। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদেরকে বাক্যকে ট্যাগ কোশ্চেনটাকে যখন আমরা নেগেটিভ করবো তখন আমাদের যেহেতু সংক্ষিপ্ত কোশ্চেন আমাদেরকে শব্দগুলোকে সংক্ষেপণ করা শিখতে হয়। আমরা দেখি কিভাবে সংক্ষিপ্ত করে। যেমন এখানে ডু নট আছে, এটাকে সংক্ষেপে আমরা ডোন্ট লিখতে পারি। ক্যান নট, এটাকে আমরা কান্ট লিখতে পারি। তো একটু ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো যদি একটু খেয়াল দিই, যেমন শ্যাল নট, শ্যাল এরকম উচ্চারণটা হয়। আর উইল নটের ক্ষেত্রে সাধারণত ওন্ট হয়। তো এইভাবে আমরা একটু সংক্ষেপ করে নিতে পারি। এটা নিশ্চয়ই তোমরা সবাই অবগত আছো, তারপর আমি একটু দেখিয়ে দিলাম। তো এরকম একটা বাক্য যখন থাকে আমাদের, যেমন এখানে আমরা দুইটা বাক্য লিখেছি, একটা হচ্ছে শি ইজ হ্যাপি আর এখানে হচ্ছে শি রাইটস। খুব ভালো করে খেয়াল করার বিষয়, যখন আমরা ট্যাগ কোশ্চেন করি আমাদেরকে কোশ্চেনের মধ্যে অবশ্যই সাহায্যকারী ভাব থাকতে হবে, অক্সিলারি ভাব থাকতে হবে। তো বাক্যের মধ্যে যদি নিজস্ব অক্সিলারি ভাব থাকে ইটস ওকে, খুব ভালো, সেটা দিয়ে আমরা কাজ করব। এই যে দেখো এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, ইজ বাক্যের মধ্যেই আছে, আর এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে এই বাক্যটাতে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব এনে নিতে হবে। আর এটাতে যেহেতু আছে সেটা দিয়ে আমরা কাজ চলে যাবে। তো বাক্যটা হ্যাঁ বোধক আছে দেখো, তাহলে আমরা এটাকে না বোধক করে নিই, যেমন সংক্ষেপে করে নিব ইজ অন, আর সাবজেক্টটাকে আমরা সবার শেষে পাঠিয়ে দিব। আমরা জানি যে কোনো বাক্যে, ইন্টারোগেটিভ বাক্যে সাহায্যকারীটা আগে থাকে, সাবজেক্টটা পরে থাকে। তো সাবজেক্টটা আমরা পরে পাঠিয়ে দিই, যেমন শি। এই যে সাহায্যকারী ভাব এখানে ছিল, এটা দিয়ে আমরা কাজটা চালিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু সাহায্যকারী ভাব নাই, দেখো সাহায্যকারী ভাব আসলে কোনো ভাব নাই, যেটা আছে মূল ভাব আছে। আমাদেরকে একটা সাহায্যকারী ভাব আনতে হবে। তখন আমাদেরকে কি করতে হবে, না থাকলে আমরা যখন বাক্যকে নেগেটিভ করবো অথবা ইন্টারোগেটিভ করবো তখন আমাদেরকে সাহায্যকারী ভাব, আমি তোমাদেরকে শিখিয়েছি নিশ্চয়ই, যে হাওলাত নিয়ে হাওলাত আনতে হবে, সাহায্যকারী ভাব। তো এটা কেমন হাওলাতটা, প্রেজেন্ট সিম্পল টেন্সে আমাদেরকে আনতে হবে ডু এবং ডাজ, এবং এটা যদি পাস্ট সিম্পল হয় তাহলে আমরা আনবো ডি। তাহলে দেখো এটা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পলে ডু এবং ডাজ, থার্ড পারসন সিঙ্গুলার শি সাবজেক্ট, দেখো শি এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ডাজ হবে, কি হবে, আর বাক্যটা দেখো হ্যাঁ বোধক ছিল, আমরা টেকটা না বোধক করে দিয়েছি। ঠিক এরকম হোপফুলি প্রাইমারি ম্যাটারটা তোমাদের সাথে আমি আবার একটু শেয়ার করে নিলাম। তারপর আমরা একটু আস্তে আস্তে ট্যাগ কোশ্চেনের ভিন্ন বিষয়গুলো নিয়ে একটু দেখতে চাই। যেমন এখানে আমি একটা বাক্য লিখছি,
আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে এই ট্যাগ কোশ্চেন আমরা যখন করব তখন এই সাবজেক্টটা এখানে বসাবো আই। স্যার এটা দেখা যায় না লেখাটা? এই সাবজেক্টটা আমরা এখানে আই বসালাম। আর এখন হাবোধক বাক্য যেহেতু এটা, তাহলে নাবোধক করব এবং সাহায্যকারী ভার্ব আছে। আমি যদি এখানে বলি am not I, এই am not এর সংক্ষিপ্ত রূপটা আমরা বসাবো। am not এর সংক্ষিপ্ত রূপটা কি আমরা একটু জেনে নেই। am not এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে aren't। aren't-টাই এরকম হবে। কেউ আমরা যদি aren't-টাই লিখি হবে AINT, ain't-টাই লিখলেও হবে। তবে আমরা সবসময় aren't-টাই এটা লেখার চেষ্টা করি। তাহলে I am এরকম যদি থাকে বাক্য বলো তাহলে আমরা লিখবো aren't I। এটা আমরা একটু খেয়াল করব, প্রায়শই এটা আমরা অনেক সময় ভুল করে ফেলি। লেটস সি, বাক্যের মধ্যে কখনো কখনো আমাদের জন্য সমস্যা ক্রিয়েট হয়। আমরা অনেক সময় বুঝতে পারি না, কিছু শব্দ এমন থাকে যে এই যে শব্দগুলো সবসময় নেগেটিভ মিনিং দেয়। যেমন কিছু শব্দগুলো আমরা লিখি, দেখো কয়টা শব্দ আমি লিখেছি, লিটল, ফিউ, হার্ডলি, স্কার্সলি, সেলডম, বেয়ারলি। এই শব্দগুলো যখন বাক্যের মধ্যে থাকে তখন বাক্য অটোমেটিক্যালি নেগেটিভ থাকে, অর্থাৎ এগুলো নেগেটিভ মিনিং দেয়। একটা বাক্য আমরা দেখি যে she has little knowledge। এখানে লিটল শব্দের অর্থ হচ্ছে অল্প। তো যখন লিটল অল্প অর্থ হবে তখন এটা নাবোধক মিনিং দিবে, অর্থাৎ এখানে নট নাই বাক্যের মধ্যে। তারপর আমরা আমাদেরকে ধরে নিতে হবে বাক্যটা হচ্ছে নেগেটিভ বাক্য। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, বাক্যটা যেহেতু নেগেটিভ বাক্য আছে আমাকে ট্যাগ যখন আমি করব তখন কি করব, এই সাবজেক্টটাকে নিয়ে আসবো। এখন বাক্যটা দেখা যাচ্ছে হাবোধক, আসলে বাক্যটা হাবোধক না, বাক্যটা একটা নাবোধক। কেন? এই লিটলের জন্য। লিটল অর্থ এখানে হচ্ছে অল্প, তখন আমাকে কি করতে হবে, হাবোধক, যেহেতু এটা নাবোধক আছে আমাকে করতে হবে কি হ্যাজ শি। হ্যাজন্ট বলা যাবে না। যেমন আমি একটু দেখাচ্ছি, আমি যদি বলি হ্যাজন্ট তাহলে বাক্যটা হবে না। কেন? এই লিটলের জন্য। তাহলে আবার আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে। যদি বাক্যটা এমন থাকতো, যেমন এখানে এরকম যদি থাকতো, এই লিটল ডগ হ্যাজ লিটল টেইল, এরকম যদি থাকতো তাহলে দেখো এখানে, তাহলে বাক্যটা কি এই লিটল কি নেগেটিভ বোঝাচ্ছে কি না? শিক্ষার্থীরা এই লিটল দিয়ে নেগেটিভ বোঝাচ্ছে না। কেন? এই লিটল অর্থ হচ্ছে ছোট, আর এই লিটল শব্দের অর্থ হচ্ছে ছোট, অল্প না। তো লিটল যখন অল্প অর্থে ব্যবহৃত হয় তখন এটা নাবোধক সেন্স প্রকাশ করে, আর লিটল যদি ছোট অর্থ প্রকাশ করে তাহলে এটা নাবোধক অর্থ প্রকাশ করে না। তখন আমাকে হাবোধক বাক্য এটাকে ধরে নিতে হবে। তখন আমাদেরকে লিখতে হবে এই লিটল ডগ, এটাকে আমরা বলবো ইট, এবং এটা হাবোধক নাবোধক করবো হ্যাজন্ট ইট, হ্যাজন্ট, হ্যাজন্ট ইট। তাহলে এখানে লিটল থাকার দুইটা লিটল আছে, তারপর আমরা এটাকে কেন নাবোধক মনে করলাম না? কারণ এর মাধ্যমে ছোট বোঝাচ্ছে। তো আমরা শব্দগুলো একটু দেখে নিলাম, লিটল, ফিউ, হার্ডলি, স্কার্সলি, সেলডম, বেয়ারলি।
এই শব্দগুলো যখন বাক্যের মধ্যে থাকে তখন বাক্যকে দেখতে নেগেটিভ না মনে হলেও আমাদের সেন্সের কারণে আমাদেরকে মনে করতে হবে বাক্যটা অবশ্যই নেগেটিভ, তখন আমাদেরকে টেকটাকে হাবোদক করতে হবে। দেন আমরা একটু দেখে নেই। আমাদের কিছু শব্দ আছে এরকম যে শব্দগুলো আমরা যদি একটু দেখি, এদের এই শব্দগুলো দ্বারা সবাইকে একসাথে বোঝায়, আলাদা আলাদা সবাইকেই বোঝায়, আলাদা 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 করে সবাইকে বোঝায়। যেমন এভরিবডি, everybody, everyone, nobody, no one, somebody, someone, anybody, anyone, এরপরে হচ্ছে নান। এগুলো যখন থাকে বাক্যের মধ্যে তখন সবাইকে বোঝায়, এগুলো যদি সবাইকে বোঝায় তবে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়। তো আলাদা আলাদা করে কিরকম বোঝায়, এমন যখন থাকে তখন এদের পরিবর্তে আমরা যখন টেক কোশ্চেন করবো তখন এদের পরিবর্তে সাবজেক্ট হিসেবে আমরা দে বসাবো। মানে একটা এক্সাম্পল আমরা দেখি, একটু লিস্টটা একটু দেখে নাও কাইন্ডলি। এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নান, এই শব্দগুলো। তাহলে এই শব্দগুলো যখন থাকবে তখন সবাইকে বোঝাবে আলাদা আলাদা করে। লেটস সি, আমরা একটু দেখি এক্সাম্পল। তো ধরো একটা বাক্য আছে, এভরিবডি ইজ আ লায়ার। লায়ার, সবাই এখানে হচ্ছে মিথ্যুক। এখন এই ক্ষেত্রে এখানে আমরা যখন টেক কোশ্চেন করবো তখন আমরা এই এভরিবডি পরিবর্তে যে সবাইকে বোঝাচ্ছে তখন আমরা এর পরিবর্তে দে বসাবো। তো অনেকে যে কাজটা করে যে ইজ দেখে ইজন্ট বসায় দেয়, জি না, ইজন্ট হবে না, কারণ দে এর সাথে দে সাবজেক্টের সাথে কখনো ইজন্ট হয় না, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। দে সাবজেক্টের সাথে ইজন্ট হয় না, দে এর সাথে কি বসে সব সময়, আর বসে, দে আরন্ট। এটা আমরা একটু ভালোভাবে খেয়াল করব। দেখো এখানে ইজ, এটা একটু ভালো করে খেয়াল করবে। এবং এখানে কেন আর হলো, ইউ হ্যাভ টু রিয়েলাইজ ইট, এটা ভালো করে বুঝতে হবে যে এই এভরিবডির কারণে যখন দে হয়ে গেল আর দে এর সাথে কিন্তু ইজ বসে না, দে এর সাথে সবসময় আর বসে, এই জন্য আমাদেরকে আরাউন্ড বসাইতে হবে। বাক্যটা হাবোধক ছিল, এখানে না বোধক করে দিই। সম্ভবত তোমরা বুঝতে পেরেছো। তো দেখো বাক্যটা যদি আবার এরকম থাকে, আরেকটা বাক্য আমরা লিখছি, nobody believes a liar, মিথ্যাবাদীকে কেউই পছন্দ করে না। nobody believes a liar, এই বাক্যটার মধ্যে দেখো এই যে nobody শব্দটার কারণে আমরা কি বসাবো, দে বসাবো। তো নোবডির জন্য যদি আমরা দে বসাই তখন আমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে এখন, আর বাক্যটা না বোধক আমাদেরকে হা বোধক করে দিতে হবে। এই জন্য তখন এখানে সাহায্যকারী ভার্ব আমাদের নেই, তখন আমাদেরকে সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। আমরা সাহায্যকারী ভার্ব কি আনবো, যেহেতু নাই আমাদেরকে হাওলা আনতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে। প্রেজেন্ট সিম্পল টেন্সে আমাদেরকে আনতে হবে ডু অথবা ডাজ। তাহলে আমরা আনবো হচ্ছে দে এর সাথে আনবো হচ্ছে ডু। হোপফুলি বুঝতে পেরেছো তোমরা। তো আমরা এই পর্বটা আমরা একটু রাখছি। তাহলে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নান, এই শব্দগুলো যখন থাকবে তখন আমরা বাক্যগুলোকে কিভাবে ট্যাগ কোশ্চেন করবো হোপফুলি তোমরা বুঝতে পারবে। দেন আমি
আর কিছু সার্টেন বিষয়ে কথা বলতে চাইতেছি, সেটা হচ্ছে যে কিছু শব্দ থাকে যখন অ্যাজ ওয়েল এজ উইথ, আমি একটু লিস্টটা দেখাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, এই যে লিস্টটা একটু দেখো, যখন এরকম থাকবে অ্যাজ ওয়েল এজ উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ফলোড বাই, অ্যান্ড, নো নট, বাক্যের মধ্যে যখন এরকম থাকবে তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এগুলো হচ্ছে কনজাংশন। এই কনজাংশনগুলো দিয়ে যখন কোনো বাক্য যুক্ত থাকবে, তখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে, তখন আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করব। বিষয়টা আবার বলছি, এই কনজাংশনগুলো দিয়ে যখন কোনো বাক্য যুক্ত থাকবে, দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে, তখন আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করব। আসো আমরা একটু দেখি। দেখো ভালো করে খেয়াল করে দেখো, she as well as her brothers is happy, এখানে যে ইজ শব্দটা বসছে এটা কাকে অনুযায়ী বসছে, এই যে she অনুযায়ী বসছে। আর as well as দ্বারা এই যে দুইটা সাবজেক্ট ব্রাদার্স যুক্ত হয়েছে, she এবং তার ভাইয়েরা এটা যুক্ত হয়েছে। তা আমরা সাবজেক্ট, আমরা যে ট্যাগ কোশ্চেন করব কোনটা অনুযায়ী করব, আমরা এই প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করব, কারণ এই বাক্যটাতে তাকেই বোঝানো হয়েছে মূলত। শি, আমরা এখানে সাবজেক্টে করবো শি, এইটা কিন্তু করব না। হার ব্রাদারকে কখনো আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বানাবো না। তাহলে শি এর সাথে এখানে সাহায্যকারী ভার্ব আছে, বাক্যটা হারবাদক আমরা না বোধক বানাবো। সাহায্যকারী ভার্ব আছে ইজ, শি এর সাথে তো ইজ বসে, ইজান, ইজান শি। এটা আমরা একটু খেয়াল করবো। অনেকেই কি করে যে ব্রাদার্সকে যখন সে সাবজেক্ট বানাবে তখন দে বলে, সে তখন তাকে লিখতে হবে দে, তখন ভুল হয়ে যাবে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে অ্যাজ ওয়েল এজ, এরপর উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো যখন থাকবে তখন এই লিস্টে এগুলো যখন থাকবে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন আমি একটা বাক্য বললাম যে আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যালং উইথ হিজ ক্যাবিনেট মেম্বার্স ওয়েন্ট দেয়ার, সেখানে গেল। তাহলে এখানে দুইটা বিষয় আছে, অ্যালং উইথের আগে আছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আর অ্যালং উইথের পরে আছে হচ্ছে ক্যাবিনেট মেম্বার্স, তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ অনেকজন। তাহলে আমরা কোনটা অনুযায়ী সাবজেক্ট বসাবো, আমরা ট্যাগ কোশ্চেনে লিখবো হচ্ছে সি, তাহলে আমরা হাবোধক ছিল আমরা বলবো ডিডন্ট সি, এইভাবে লিখতে হবে আমাদের। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। দেন আমরা একটু দেখি অনেক সময় আমাদের বাক্যগুলো, আমাদের ট্যাগ কোশ্চেনে ইম্পারেটিভ বাক্য থাকে। বাক্য যদি ইম্পারেটিভ হয় তখন আমরা কি করব, ইম্পারেটিভ বাক্যের ট্যাগ কোশ্চেন হয় ইম্পারেটিভ। তার আগে একটু বলুন ইম্পারেটিভ বাক্য কেমন। তোমরা সবাই জানো যে ইম্পারেটিভ বাক্যগুলো সবসময় মূল ভার্ব আগে থাকে। অ্যাসার্টিভ বাক্যে যেমন সাবজেক্ট আগে থাকে, ইন্টারোগেটিভ বাক্যে সাহায্যকারী ভার্বটা আগে থাকে, সাবজেক্টটা পরে থাকে। আর ইম্পারেটিভ বাক্যে সবসময় মূল ভার্ব আগে থাকে। লেটস সি, আমরা দেখি, যেমন আমি একজনকে অর্ডার করলাম, যেমন রাইট আ পোয়েম, একটা কবিতা লেখো, বললাম
ডু নট শাট দ্য ডোর, এটা আমরা বললাম দুইটাই ইম্পারেটিভ বাক্য। দেখো মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে কোনো সাবজেক্ট নাই এবং সাবজেক্ট ইউ সেখানে থাকবে না। তো সেখানে দেখো রাইট আ পয়েম, এটা হা বোধক। আমি যদি না বোধক করি, ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে একটু খুব মজার বিষয় আছে। ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে এখানে তুমি কি করতে পারো, রাইট আ পয়েম, এখানে তুমি টেক কোশ্চেনটা হা বোধকও করতে পারো, না বোধকও করতে পারো, সামথিং লাইক দ্যাট। এরকম যেমন তুমি লিখতে পারো উইল ইউ, অথবা won't you। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো যে এখানে উইল ইউ won't you আমরা দুইটাই লিখতে পারবো। একজন ইম্পারেটিভ বাক্যটা কেমন, একজনকে আমি বলতেছি আমাকে একটা আম দে, তখন আমি বলতে পারবো দিবি, ট্যাগ কোশ্চেন করতেছে। আবার এটাও বলতে পারি দিবি না, দেখো হা বোধক ট্যাগ করলে হচ্ছে, না বোধক ট্যাগ করলে হচ্ছে। এটাই হচ্ছে ইম্পারেটিভ বাক্যের একটু আলাদা বৈশিষ্ট্য। এখন তুমি যদি চাও যে তুমি এখানে ক্যান ইউ এটাও লিখতে পারো, আবার কান্ট ইউ লিখতে পারো। আমি সব বিকল্পগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তুমি বলতে পারো যে আমাকে একটা আম দে, দিতে পারবি, অথবা আমাকে একটা আম পেড়ে দে, দিতে পারবি, পারবি না, দুইভাবে আমি ট্যাগ করছি। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে দেখালাম। এখন দেখো এই চারটা বিষয় আমরা লিখতে পারতেছি, কিন্তু বাক্যটা যখন নেগেটিভ থাকবে, নেগেটিভ ইম্পারেটিভ বাক্য, তখন আমরা কি লিখতে পারবো, শুধু উইল ইউ লিখতে পারবো। এখানে উইল ইউ লিখবো। তাহলে আমি একটা কমন বিষয় তোমাদের জন্য কমন বিষয় দেখাচ্ছি। এই উইল ইউ এখানেও আছে, এখানেও আছে। তো তুমি যদি একবারে মনে মাথায় গেঁথে নাও, সামথিং লাইক দ্যাট, মাথায় এভাবে গেঁথে নাও যে ইম্পারেটিভ বাক্য তুমি যখনই দেখবে তখন তুমি উইল ইউ বসাবে। হা বোধক হলেও তুমি উইল ইউ বসাতে পারছো, আর না বোধক হলেও উইল ইউ বসাতে পারছো। সুতরাং তুমি হা বোধক না বোধক যে বাক্যই হোক না কেন, সেটা যদি ইম্পারেটিভ হয় তুমি উইল ইউ বসাবে। কেমন? তাহলে ইম্পারেটিভ বাক্যে আমরা কি বসাবো, উইল ইউ। ইম্পারেটিভ বাক্যের মধ্যে আরো আছে, যেমন এরকম যদি থাকে লেটস, ইম্পারেটিভ বাক্যে যদি এরকম থাকে লেটস গো। আমি বাক্যগুলোকে ছোট রাখছি, অনেক বড় বাক্য আমি বাড়াচ্ছি না, সময়ের স্কারসিটির জন্য। দেখো লেটস গো আউট, চলো বাইরে যাই। মানে এই বাক্যটা ইম্পারেটিভ বাক্য, এখানে লেটস এর মধ্যে আনস আছে। দেখো লেটস মানে লেটাস, তাহলে আমরা উই বসাবো এবং শ্যালটাকে ইউজ করব উইর সাথে, শ্যাল উই, লেটস গো। যদি লেটাস থাকে বাক্যের মধ্যে তাহলে আমরা শ্যাল উই বসাবো। তাহলে ইম্পারেটিভ বাক্যে আমরা উইল ইউ বসাবো, লেটাস থাকলে শ্যাল উই বসাবো। তো লেট দিয়ে যদি এরকম থাকে লেট মি ফিনিশ, তাহলে এটাও তো ইম্পারেটিভ বাক্য, তাহলে উইল ইউ এটাতে যথারীতি। লেট আস তো নাই, আজ থাকলে আমরা শ্যাল উই বসাতাম। এখন আজ যেহেতু নাই, তাহলে আমরা কি বসাবো, উইল ইউ, কারণ এটা একটা ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্যে আমরা উইল ইউ বসাই দিব, কোনো সমস্যা নেই। তাহলে আশা করছি ইম্পারেটিভ বাক্যে তোমাদের তেমন কোনো সমস্যা হবে না। এবার আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে কখনো কখনো আমরা দেখি যে আমাদের বাক্যের মধ্যে অনেক সময় টেক কোশ্চেন ডায়ালগ আকারে আসে। তখন পুরো বাক্য থাকে না, সংক্ষিপ্ত কিছু বাক্য থাকে, কখনো কখনো উইশ থাকে। এগুলো যেমন আমরা অনেক সময় বলে যে থ্যাংক ইউ, বললো কি থ্যাংক ইউ, তারপর বলে কংগ্রেচুলেশন। তাহলে এগুলো ট্যাগ কোশ্চেন কি হয় আসলে? এগুলো ট্যাগ কোশ্চেন হয় থ্যাংক ইউ, তাহলে এটা ট্যাগ কোশ্চেন হয় হচ্ছে ডু আই। এটা ট্যাগ কোশ্চেন হয় থ্যাংক ইউ ডোন্ট আই, ডোন্ট আই। এখন এইগুলোর ট্যাগ কোশ্চেন কেন ডোন্ট আই হলো? আই কোথায় আছে? আই আছে কোথায়? আসলে বাক্যটার ব্যঞ্জনা যদি আমরা ফলো করি তাহলে আমরা এটা দেখব যে বাক্যটা কেমন থাকে। যেমন আই থ্যাংক ইউ, আই কংগ্রেচুলেট
কংগ্রেচুলেশন মানে কি? আই কংগ্রেচুলেট ইউ। আবার থ্যাংক ইউ মানে আই থ্যাংক ইউ। এখানে উজ্জ্বলভাবে আইটা থেকে যায়, এটা বুঝতে হয়। তখন এই জন্য এখানে আমরা আইটা বসাই দেবো এবং বাক্য হাবোধক ছিল, একটা নাবোধক বানাই দিচ্ছি। এটা যদি একটু রিয়েলাইজ করা যায়, যেমন বাক্যটা ছিল আই থ্যাংক ইউ, এই জন্য সাহায্যকারী ভাব ছিল না, সাহায্যকারী ভাব ডু বা ডাজ এনেছে এবং বাক্যটা হাবোধক ছিল, সেটাকে নাবোধক করে দিয়েছি। তো এরকম কোন কোন ক্ষেত্রে এরকম ডোন্ট আই শব্দটা আমরা ইউজ করি, যেমন থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন, ঈদ মোবারক, তারপর হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ, এনি সর্ট অফ উইশ, তারপরে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ম্যারেজ ডে, তারপরে মেরি ক্রিসমাস, এই যেগুলো আছে এগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা ডোন্ট আই বসাতে পারি। আমরা কি বসাবো? ডোন্ট আই। তারপরে আমাদের হিন্দু ধর্মের যে কিছু কথা আছে, হিন্দু ধর্মের যে হ্যাপি হোলি, সম্ভবত হ্যাপি দিওয়ালি, সামথিং লাইক দ্যাট, এইগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই ডোন্ট আই বসাবো, এগুলো যদি থাকে। তো এই সব বিষয়গুলোতে ডিসকাস করতে গিয়ে হোপফুলি তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ট্যাগ কোশ্চেনের উপরে একটা ধারণা হয়তো বা পেয়েছো, এবং বাসায় যদি তোমরা তোমাদের বাসায় যদি প্রতিনিয়ত তোমরা অনুশীলন করতে থাকো, আশা করি ট্যাগ কোশ্চেনে তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে না, এবং বাসায় ঠিকমতো পড়াশোনা তোমরা করবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, সি ইউ লেটার।